জনাব শফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি যুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন, তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভারতের পক্ষে জীবনেও যাব না, আমি আর আপনি জবাই হয়ে যাব, তবু ভারতের পক্ষে যাব না ভাই। আমি জনগণের পক্ষেও যাব না একটা কারণে। জিজ্ঞাসা করেন আমারে এক ইন্ডিয়ান কয় যে ভাই তুমি আমার সরকারের অপছন্দ করো কিন্তু আমারে অপছন্দ করো কেন? তার উত্তরটা ছিল এই যে 1975 সাল থেকে ভারত আমাদেরকে পানি দিয়ে এত কষ্ট দিতেছে, আজ অবধি পুরা ভারতে একটা মিছিল হয় না, জনগণের মিছিল, যে তোমরা বাংলাদেশের উপরে যেটা করতেছো এটা অন্যায়। একটা ভারতীয় বলে নাই, একটা ভারতীয় কুত্তার বাচ্চা বলে নাই, মাদারচোদ একটা ভারতীয় শুয়ারের বাচ্চা বলে নাই যে বাংলাদেশের মানুষকে কষ্ট দিতেছে। তাহলে ওই মাদারচোদ আমার বন্ধু হইলো কেমনে? ভাই আপনি একজন ভারতীয় নাম বলেন যারা বাংলাদেশে ফারাক্কা ব্যারেজের আপনারা এত বছর আপনি আন্দোলন করছেন, কয়জন ভারতীয় ভারতে একটা মিছিল করছে? এই যে গত 17 বছর হাসিনা বাংলাদেশে দুঃশাসন চালাইছে, গুম করছে, সুখরঞ্জন বালিরে গুম করছে, বিচার ব্যবস্থায় বাধা দিছে, নির্বাচনে বাধা দিছে, ভারতে কয়বার মিছিল করছে কেউ? গত কয়েকদিন আগে জামাত ইসলামীর একটা সভায় সন্তোষ শর্মা নামে এক লোককে জামাত ইসলামী তাদেরকে ডেকেছে। এখন এক্ষেত্রে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা এসছে সন্তোষ শর্মার সাথে জামাতে ইসলামীর বন্ধুত্ব। কালবেলা না বালবেলা এই ধরনের একটা পত্রিকা আছে বোধহয় বাংলাদেশে, এটা বালবেলা না কালবেলা আমি জানি না, হয়তোবা আপনারা মামুন ভাই এবং ডক্টর নওশের বলতে পারবে। ওইটার সম্পাদক তার নাম সন্তোষ শর্মা বুধবার রাজধানীর একটি মিলনায়তনে এই প্রীতি সমাবেশে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন। সন্তোষ শর্মার জামাতের অনুষ্ঠানের উপস্থিতি নিয়ে যে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে তার পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। তাছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে টাকা পয়সা পাওয়া গিয়েছে। এখন এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্টরা অনেক সমালোচনা করেছে এবং তাদের কথাবার্তার ভিতরে একটা কথা বেরিয়ে এসছে, স্বৈর শাসনের আমলে ডিবি অফিসে হারুনের উপস্থিতিতে সন্তোষ শর্মা বিএনপির, জামাতের, বাংলাদেশি ছাত্রছাত্রীদের অত্যন্ত কড়া ভাষায় প্রশ্ন করেছে এবং সন্তোষ শর্মা নিজে ফিজিক্যাল অ্যাটাক, শারীরিক মানসিক অত্যাচারে অংশগ্রহণ করেছে, যদিও বাংলাদেশ পুলিশ বাহিনী বা কোনো কিছুর সাথে তার কোনো সম্পর্ক নাই। এবং এই সন্তোষ শর্মাকে কেন ডিবি অফিসে ইন্টারোগেশনের সময় ডাকা হয়েছে, তাকে কেন পুলিশের ইউনিফর্ম ছাড়া একটা লোককে, একজন বাংলাদেশী নাগরিকের উপরে শারীরিক মানসিক অত্যাচার চালানোর অধিকার তাকে কে দিয়েছিল, এটা নিয়ে তার কোনো জবাবদিহি করে নাই, তাকে গ্রেফতার করা হয় নাই, তার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এসছে। সন্তোষ শর্মা নিজে কখনো বলে নাই যে না আমি ডিবি অফিসে যাই নাই, আমি ডিবি অফিসের অত্যাচারে অংশগ্রহণ করি নাই, রয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই কথাটা সে একবারও বলে নাই, অস্বীকার করে নাই। এরপরেও জামাত ইসলামী ভিন্ন ধর্মাবলম্বী লোকজনদেরকে নিয়ে রাজনীতি করবে, এটা লোকজনকে দেখানোর জন্য সন্তোষ শর্মার মতো একজন লোক যে হাসিনার কড়া সমর্থক, গত 16 বছর স্বৈর শাসনকে মার্কেটিং করেছে, প্রশ্রয় দিয়েছে, ধারণ করেছে, ভারতীয় হাই কমিশনে কন্টিনিউয়াসলি কমিশনকে কোঅর্ডিনেট করেছে। এ ধরনের একটা লোক যখন জামাতে ইসলামীর সমাবেশে যায় এবং তাদের সাথে কথাবার্তা বলে এবং সামাজিকভাবে নিজেদেরকে শোল্ডার টু শোল্ডার করে দাঁড়ায়, এই আচরণটাকে, জামাতের এই আচরণটাকে আপনি কি রাজনৈতিক চতুরতা মনে করেন নাকি জনগণকে বোকা বানানোর প্রচেষ্টা বলে মনে করেন? জামাত
জামাতের লিডারশিপ এবং কর্মী বাহিনী তারা শিক্ষিত, তারা সচেতন, তারা ইমানদার, তারা মিথ্যা কথা বলে না, তারা ফালতামি করে না। কিন্তু জামাতের রাজনৈতিক অবস্থান সম্পর্কে বাংলাদেশের জনগণ এখনো তাদের কথাবার্তা, আচার আচরণ এবং এজেন্ডা নিয়ে তারা ক্লিয়ার না। তাদের কোন সাবজেক্টকেই তারা ক্লিয়ার করে উপস্থাপন করতে পারছে না। এটা কি তাদের শিক্ষার মানে ল্যাক অফ এডুকেশন, শিক্ষাহীনতা, নাকি প্রকাশের ব্যর্থতা, নাকি তারা ইস্যু ভিত্তিক রাজনীতিকে ব্যাখ্যা করতে তারা ব্যর্থ হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? তাদের সবকিছুই মানে একটা ভালো জিনিসকেও তারা সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। বিষয়টা কি আপনার কি মনে হয়? জামাত ইসলামী যদি কাউকে বলে যে আমরা ৭১ সালে স্বাধীনতার বিপক্ষে ছিলাম কারণ আমরা পাকিস্তান ভাঙতে চাই না, কথাটা ক্লিয়ার, এই কথাটা না বলে তারা একবার উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে যায়, পূর্বে যায়, পশ্চিমে যায়, মানে একটা জায়গায় তারা তাদের অবস্থানটাকে ব্যাখ্যা করতে পারে না। এই কথাটা নিয়ে তারা এখন পর্যন্ত নিরপেক্ষ একটা মতবাদ তৈরি করে সেন্ট্রালি ওই কথাটাকে তারা ধারণ করে না। তারা একত্রে সবাই বলতে পারে, যেমন জামাতের একজন মুখপাত্র থাকা উচিত, ওই মুখপাত্রের কাছে এটার উত্তর থাকা উচিত যে ৭১ সালে আপনারা মুক্তিযুদ্ধ করেন নাই, ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন, এটার একটা স্বচ্ছ ব্যাখ্যা ২ লাইনে বা ৩ লাইনে তৈরি করে মুখপাত্রের কাছে যদি এইটা দেয়, তাইলে কোন জামাতের নেতাকে কেউ যদি জিজ্ঞাসা করে ১৯৭১ সালের জামাতের ভূমিকা কি ছিল, ওই নেতা বলতে পারে আমাদের দলের মুখপাত্রের টেলিফোন নাম্বার এত, উনি যে কোনো সময় এই প্রশ্নের জবাবটা নিয়ে রেডি আছে, আমি রাজনৈতিক কর্মকাণ্ড এজেন্ডা নিয়ে এই মুহূর্তে মাঠে আছি, ঐতিহাসিক প্রেক্ষাপটে এর উত্তরটা আমাদের দলীয় মুখপাত্র দিবে। এই ধরনের ক্লিয়ার কাট একটা ব্যবস্থা তৈরি করে কেন তারা তাদেরকে রক্ষা করে না? নাম্বার 1। নাম্বার 2, তারা ইসলামী শাসন ব্যবস্থা চায়। তারা যদি বলে ইসলামী কি শাসন ব্যবস্থা চায়, এটা করতে গেলে তারা যেমন বিএনপি কথায় কথা বলে আমাদের ২৭ দফা আছে, আমাদের ৩১ দফা আছে। এখন জামাতকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনারা কি করবেন, আমরা কোরআন আর হাদিসের আলোকে সরকার গঠন করব, আপনার কাছে কি এই উত্তরটা কোনো কম্প্রিহেন্সিভ মিনিংফুল উত্তর মনে হয়? আমরা কোরআন আর হাদিসের আলোকে সরকার পরিচালনা করব, একজন মুসলমান হিসেবে আমি বলবো আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু কোনটা কিভাবে করবেন একটা চার্ট করেন, ওইটার একটু ব্যাখ্যা করেন। আর না, আপনারা কোরআন হাদিস পড়েন, আমরা কি করব কোরআন হাদিসে লেখা আছে। আপনার কাছে কি এই উত্তরটাও কোনো গ্রহণযোগ্য উত্তর মনে হয়? 2। নাম্বার 3, বাংলাদেশে ভারতের আধিপত্যের জন্য গত 53 বছর বাংলাদেশ দাঁড়াতে পারে নাই, কোনো কথা নাই, বার্তা নাই। ডক্টর শফিক উইঠা বলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে আমি এককভাবে তৈরি, সব মাফ করে দেব, আমরা একত্রে কাজ করব। এটা কি একটা কম্প্রিহেন্সিভ উত্তর হলো? আপনার কাছে কি মনে হয় জামাত ইসলামী এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারা রাজনীতি করছে, নাকি এই উত্তরগুলো তারা বাদ দিয়ে নিজেদেরকে আরো প্রশ্নবিদ্ধ করছে? আমি নেতার যদি কথা শোনেন তার মুনাফিকিটা বুঝবেন। যেমন ধরুন তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তাদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে, ইনফর্মড, তারা আরবের ইতিহাস বলতে পারবে, ইসলামের ইতিহাস বলতে পারবে, অনেকের চাইতে ভালো করে বলতে পারবে, ভারতবর্ষের ইতিহাসের কথা জিজ্ঞেস করলে আসে খুব সুন্দর করে বলতে পারে। কিন্তু যখন ৭১-এর ইতিহাসের কথা বলে তো দেখবেন কি বলে, আমি তখন শিশু ছিলাম, আমরা তো এটা ছিলাম, আমার পূর্বপুরুষরা করেছে, যদি কোনো অপরাধ আমরা করে থাকি দুঃখ প্রকাশ করব। একটা ঘাতক বাহিনীকে ইসলামের নামে বিশাল মুসলমান জনগোষ্ঠীকে তার স্বায়ত্ত শাসন চাইবার অপরাধে, তাহলে এইসব আপনি কি বিশ্বাস করেন যে সত্য কথা বলে? এরা মুনাফিকি করে, জানে অপরাধ স্বীকার করবার মতন সৎ সাহস তাদের নাই। নুরুল কবিরের এই কথাটাকে আপনি যদি মূল্যায়ন করতে যান, আপনি একা একা একটু চিন্তা করেন। প্রথম কথা, ৭১ সালে জামাত তাদের রোল নিয়ে ২ থেকে ৩ লাইন কথা বললে তাদের ভূমিকাটা ক্লিয়ার হয়ে যায়। তারা যদি এই কথাটা বলে যে ১৯৭১ সালে জামাত ইসলামী বিশ্বাস করেছে
যে আমরা যদি এই মুহূর্তে পশ্চিম থেকে আলাদা হই, আমাদের অস্তিত্ব ভারতের আগ্রাসনের মধ্যে পড়বে, আমরা ভারতকে মোকাবেলা করতে পারবো না। এই জন্য আমরা পাকিস্তানকে একত্রে রাখতে চেয়েছি এবং বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসনকে মোকাবেলা করার মতো কোনো শক্তি বা রিসোর্সের আমাদের বাংলাদেশিদের কাছে থাকবে না বলে আমাদের একত্র থাকাটা কি আমরা সমীচীন মনে করছি। 2 নাম্বার 3, আমরা পাকিস্তান থেকে কেন আলাদা হব? নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করব, এই জন্য আমরা আলাদা হতে চাই না। আমরা ভারতীয় আগ্রাসন ছিল 71 সালে যেটা হয়েছে, এই জন্য এটা করতে চাই না। এটা আমাদের আদর্শ, আমরা এটাতেই স্ট্রিক্ট থাকবো। এই 3 থেকে 4টা বা 5টা কথা যদি জামাত ইসলামী একত্র করে বলে, তাইলে আমি তো মনে করি এর চেয়ে আর কোনো ক্লিয়ার কাট আইডিয়া নাই। কিন্তু এই কথাগুলো জামাত বলতে কেন ব্যর্থ হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, নুরুল কবির যেটা বলেছে এটা মুনাফিকি। আমি নুরুল কবিরের সাথে একমত না। কোন একটা অযোগ্য অদূরদর্শী একটা লোকের কথা ভাষা হয়তো বোঝাতে পারে নাই। একটা লোক উত্তরটা জানে কিন্তু সে গুছাইয়া বলতে পারতেছে না। এর না বলতে পারার জন্য ওই লোকটাকে আমি মুনাফিক বলতে পারি না। একটা লোক আপনার সামনে দাঁড়ানো, সে জানে চুরি করা খারাপ, সে জানে মিথ্যা কথা বলা খারাপ, কিন্তু কথাটাকে আপনার মতো শিক্ষিত মানুষের মতো গুছাইয়া বলতে পারে না। এখন এই জন্য ওই লোকটাকে আমি মুনাফিক বা চোর বলবো না। নুরুল কবির বলছে স্রেফ স্বায়ত্ত শাসন চাওয়ার জন্য একটা মুসলিম জনগোষ্ঠীর উপরে অত্যাচার চালানো হয়েছে। নুরুল কবির এই কথাটা ঠিক বলে না। স্বায়ত্ত শাসনের জন্য বাংলাদেশে 25 মার্চ চাপানো হয়েছে। নুরুল কবির ইজ ডাবলিকলি রং, হি ইজ নট কারেক্ট। রাজাকার গঠন করা হয়েছে, আলবদর গঠন করা হয়েছে একটা কারণের জন্য, ভারতীয় আগ্রাসনকে ঠেকানোর জন্য। পাকিস্তানিরা সর্বতভাবে চেষ্টা করেছে। ঠিক একই ভাবে আমরা বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে আমরা যে যুদ্ধ করছি, আমরা যে বাংলাদেশি সেটেলার ওইখানে পাঠাইছি, তাহলে পার্বত্য চট্টগ্রামের আজকের বাংলাদেশি সেটেলারদের রাজাকার বলবে তারা। বাংলাদেশি বাংলা ভাষী সেটেলার যারা পার্বত্য চট্টগ্রামে আছে তাদেরকে বলবে আলবদর। সো আমরা এই কথা বলতে পারি না স্রেফ স্বায়ত্ত শাসনের জন্য রাজাকার তৈরি হয়েছে। নুরুল কবির ভুল এখানে। এখন নুরুল কবির যদি আমার সাথে ইন্টারভিউতে বসে, আমি নুরুল কবিরের হিস্ট্রি এগেইনস্ট হিস্ট্রি, তথ্য এগেইনস্ট তথ্য, আমি তাকে ডিবেট করতে পারবো। আমার কেন যেন মনে হয় জামাত যারা করে তারা শিক্ষিত কিন্তু দূরদর্শী না, তারা শিক্ষিত কিন্তু ভাষাকে তারা গুছাইতে পারে না। ঠিক যেমনি আরবি, কোরআনিক যে আরবি, এইটা বাংলা ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা অনেক পিছায় আছে। এর জন্য আপনি বলতে পারেন না জামাত ইসলামী মুনাফিক। আমি নুরুল কবিরের সাথে দ্বিমত পোষণ করছি। জিয়াউর রহমান ছিল একজন মিলিটারি অফিসিয়াল। উনি সার্বিকভাবে বিবেচনা করে একটা জিনিস উনি দেখেছেন যে আমি দুঃখ কষ্টে থাকা বাংলা ভাষী মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে রাজনৈতিক দূরদর্শী কোন নেতা আমার সামনে দাঁড়ানো নাই। ইউনিফর্মের আমি একজন অফিসার, যেহেতু পশ্চিমারা অস্ত্র নিয়ে আমার সামনে আসছে, তাদেরকে আমি ঠেকায় দেবো যাতে বাংলাদেশিদের আমি রক্ষা করতে পারি। জিয়াউর রহমান ওই চিন্তা নিয়ে দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে জিয়া কোনো রাজনীতিবিদ ছিল না, ওখানে জিয়া ছিল একজন আর্মির মেজর, একজন গর্বিত সেনা অফিসার, যে বাংলাদেশের দুঃখ কষ্ট দেখে উনি চিন্তা করছে এটা আমার প্রতিরোধ করতে হবে। এটা ছিল জিয়াউর রহমানের অবস্থান। আর জামাতের অবস্থান ছিল আসলে ইন্ডিয়া কি চায়, কি চায় দেখা জামাত ইসলামী দেখছে ভারতীয় দালাল সিরাজুল আলম খান একদিকে টানতেছে, সৈয়দ নজরুল ইসলাম আর একদিকে টানতেছে ভারতের হইয়া, তাজউদ্দিন রাজাকারগিরি করতেছে ভারতের ফায়দা নেওয়ার জন্য, মনসুর আলী আর একদিকে ভারতের ফায়দা নেওয়ার জন্য জিব্বা চাটতেছে, পাও চাটতেছে। সবকিছু বিবেচনা কইরা দেখছে পূর্ব পাকিস্তানের মানুষদের স্বাধিকার আন্দোলন করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র রাস্তা
রাজনীতি, গণতন্ত্রের চর্চা এবং নির্বাচন। এক্ষেত্রে আমরা পাকিস্তান ভাঙ্গার কোনো কারণ দেখি না। এটা ছিল জামাত ইসলামের অবস্থান। তো আপনার প্রশ্নের উত্তর এইটা যে জিয়া তার অবস্থান থেকে দেখছে, সে একজন সেনা অফিসার, তার দায়িত্ব হলো তার চোখের সামনে জনগণ অত্যাচারিত হচ্ছে, এই অত্যাচারকে ঠেকানো। আর জামাত ইসলামের উদ্দেশ্যটা ছিল রাজনৈতিক এবং দূরদৃষ্টি সম্পন্ন একটা সিদ্ধান্ত। জামাত কেন তাদের পজিশনটা ক্লিয়ার করছে না? এখন আপনি যদি বলেন, যেমন আমি বললাম, আপনি শিক্ষিত একজন মানুষকে যদি একটা প্রশ্ন করেন তার ল্যাঙ্গুয়েজ একটা হবে, আর অশিক্ষিত একটা মানুষকে যদি সেম প্রশ্ন করেন তার উত্তর সঠিক হলে ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হবে, সাবজেক্টটা তাই। এখন জামাতের লোকজনরা, আপনাকে আমি বলছি, আপনার একটা কথা শুনলে আপনি হাসবেন, আমরা কোরআনের ইংরেজি তর্জমায় আমি কমফোর্টেবল। আমি যখন আমাদের পবিত্র কোরআনের ইংলিশ ট্রান্সলেশন দেখি আমি অত্যন্ত কমফোর্টেবল। স্পেশালি আমি যদি দেখি ট্রান্সলেটেড বাই মারমাদুক পিকথাল, আমি এই ট্রান্সলেশনের ভক্ত। কিন্তু বাংলা ভাষীদের মধ্যে এত কোরআন শরীফ ট্রান্সলেশন হয়েছে, এখন পর্যন্ত তারা ওই সঠিকভাবে ট্রান্সলেশন করতে পারে নাই। এখন জামাত ইসলামী নেতা নেত্রীদের এটা ব্যর্থতা, তারা প্রাঞ্জল ভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করতে পারে না। এখন 1971 সালে তাদের অবস্থান সম্পর্কে তারা ব্যাখ্যা করতে পারে না। 1948 সাল থেকে 52 সাল ভাষা আন্দোলনে তাদের এত গৌরবোজ্জ্বল ভূমিকা, এটা নিয়েও তারা ব্যাখ্যা করতে পারে না। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় জামাত ইসলামের যে কন্ট্রিবিউশন, এটাকেও তারা ব্যাখ্যা করতে পারে না। জব ক্রিয়েশনের ক্ষেত্রে জামাতে ইসলামী গত 53 বছরে যে ভূমিকা রেখেছে কোন রাজনৈতিক দল পারে নাই, সেটাও তারা কৃতিত্বটা নিতে পারে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জামাতে ইসলামী যা করেছে গত 53 বছরে অন্য কোন রাজনৈতিক দল করে নাই, এই কৃতিত্বটাও তারা নিতে পারতেছে না। এখন এটা কি তাদের অশিক্ষা, কুশিক্ষা, নাকি শিক্ষাটাকে তারা ব্যাখ্যা করার ক্ষেত্রে তারা জাস্ট পিছায় আছে?